প্রিয় দর্শক, শুরু করেছি ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল রয়েছেন আমাদের সাথে। তারা যে অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জাতীয় ঐক্য ও নির্বাচন। আমরা নানা ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পতিত সরকারের পতনের পর যে ঐক্যের কথা বলা হচ্ছিল, সে ঐক্য নিয়ে কিছুটা চির ধরার একটা শঙ্কা আমরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সে কারণে আমরা এই আলোচনার বিষয়ের প্রথম যে বিষয়টি আমি বাদল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। মিস্টার সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। তিনি লন্ডন থেকে ফিরে গণমাধ্যমের সাথে যে কথা বলার সময় তিনি বলেছেন, বাংলাদেশের, আমি কোট আনকোট করে বলছি, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদের যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত। তিনি বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাষার সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে বলে তিনি দাবি করেছেন। আসলে আমরা কিন্তু দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকেও কিন্তু ডিসেম্বর জানুয়ারি আবার সবাইকে ঐক্যমত হলে সেটি হবে। আমরা দেখেছি তার প্রেস সচিব জুনের কথা বলেছেন, মাননীয় সেনাপ্রধান তিনি 18 মাসের কথা বলেছেন, আসিফ নজরুল সাহেব তিনি 25 সালের মধ্যে বলেছেন। এইসব মিলিয়ে আজকে যেটি মিস্টার সালাউদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন ভাষা নয়, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দেওয়ার তিনি দাবি জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনার এই আলোচনা বা প্রশ্নের আগে একটা নেগেটিভ কথা বলি। নেগেটিভটা এরকম, ধরেন কোনো কারণে জুলাই বিপ্লব সফল হলো না, তাহলে কি হইতো? তাহলে হাজারো প্রাণ গেছে, এটার বিচার হইতো না? হাজারো মানুষ হতাহত হয়েছে, ছাত্র জনতা, এটার বিচার হইতো না? এবং পাশাপাশি যারা আন্দোলনের সম্মুখভাগে ছিল, যোদ্ধা ছিল, তাদের কারো ফাঁসি হইতো, কেউ ক্রসফায়ারে যাইত, কেউ আয়না ঘুরে যাইত, কেউ গুম হইতো। মানে কনসিকুয়েন্সটা চিন্তা করেন। এটা যদি সফল না হইতো তাহলে এই অবস্থা ছিল। তাহলে এই ত্যাগ তিতিক্ষার পরে এই ছাত্র জনতা এইটা প্লাস গত 15 বছরও যদি আমরা দেখি বা টানি, কারণ এটা তো ক্ষেত্র তৈরি হচ্ছিল তো 15 বছর যাবতই। বহু নেতাকর্মী বিএনপির ঘরবাড়িতে থাকতে পারেনি, এলাকায় থাকতে পারেনি। তো এখন এই প্রেক্ষাপটটা, এই যে কথাগুলো বললাম, এটা প্রত্যেকেরই একটু মনে রাখা দরকার যে কি হইতো, কি ভয়াবহ অবস্থা হইতো যদি সফল না হইতো। এখন এই সফলতার পরে আমরা ডেফিনেটলি আমাদের প্রত্যেকেরই উচিত সরকারকে সহযোগিতা করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে, আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে যুগে যুগে বছরে বছরে রাজনৈতিক নেতৃবৃন্দই দেশ চালিয়েছেন সাংবিধানিকভাবেই। আবার মাঝখানে হয়তো এরশাদ আমলে কিছু গোলমাল ছিল, টেকিং ওভার পাওয়ার নিয়ে, যাই হোক, স্বৈরতন্ত্র তখনও ছিল, যাই হোক। তো এখন এই দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতেই ছিল, এবং এটা মূলত জনসাধারণের ম্যান্ডেট নিয়েই দেশ পরিচালনা হতো। কিন্তু দুঃখের বিষয়, গত 15 বছরে নির্বাচনের নামে একদিন একটা গেম হইতো, একদিনের গেমে 5 বছরের লাইসেন্স। খেয়াল করেন, 5 বছর দেশ চালাবি, গেম খেলবে একদিন বা 1.5 দিন, আগের দিন বা ওই দিন, এই 1.5 দিন 2 দিন দিয়ে গেম খেলে 5 বছর ক্ষমতায় পাওয়ার লাইসেন্স চলে গেল। তো যেহেতু গত 15 বছরে বহু নাগরিক এই দেশের ভোট দিতে পারেনি, এই ভোট দেওয়ার প্রত্যাশাও কিন্তু বিএনপির নির্বাচনমুখী হওয়া বা তাড়াতাড়ি আসার এটাও একটা কারণ। মানুষ তো নির্বাচনমুখী হয়ে আছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের মাধ্যমে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া দরকার। তো এখন আমার কাছে প্রায়োরিটি নির্বাচনের পাশাপাশি বিচারও প্রায়োরিটি, বিচারও শেষ করতে হবে। কারণ এই হত্যাকাণ্ড, এই যে বর্বরোচিত হত্যাকাণ্ড, এই দেশের মানুষ, এই দেশের মানে বিদেশি কোনো শক্তি কিন্তু এই বর্বরোচিত কাজগুলো করেনি। এ দেশের মানুষের দ্বারা এটা সংঘটিত হয়েছে, কারণ নির্দেশে
কারো ডাইরেক্ট অ্যাকশনে। তো এখন আপনি নির্বাচন তো অবশ্যই দরকার, ডেফিনেটলি নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসবে না, এবং অনেক আনস্টেবল এখন বিষয়টা এমন হয়ে গেছে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কেউ বলে, আর কেউ কারো কারো মুখে মনে মনে এটা দাবি দেওয়া সরকার। মানে যার যত দাবি ছিল সব দাবি এখন রাতারাতি ওনাদের পূরণ করতে হবে, অ্যাজিভ যে সব দাবি পূরণ করার জন্যই ওনারা আসছে। এতগুলো ত্যাগতির থেকে এত কিছু হলো, এটা নিয়ে কারো কিন্তু অত উচ্চপচ্চ বেশি নাই যে ঠিক আছে বিচার শেষ করেন আগে। এটার চেয়ে আপনার দাবি দেওয়াই ঘাটে ঘাটে প্রত্যেক পদে পদে যার যা দাবি আছে পারতেছে, রাস্তায় নামতেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এখন যেহেতু নির্বাচিত সরকার ছাড়া দেশ, কারণ নির্বাচিত সরকার হলে অনেক ক্ষেত্রেই আপনার অনেক সমস্যাই রাজনৈতিকভাবে বলেন, আর ম্যান পাওয়ারও তো একটা ফ্যাক্টর। আপনার এই 18 কোটি বলেন বা 16 কোটি বলেন মানুষের জন্যে এই 22, 23, 24 জন উপদেষ্টা দিয়ে চালানো ইটস রিয়েলি টাফ। একজনের উপরে 3-4টা মন্ত্রণালয় বোঝা, এটা তো হিউম্যানলি খুবই ডিফিকাল্ট। এই জন্যই যদি নির্বাচিত সরকার আসে তাহলে বিভিন্ন মন্ত্রণালয় থাকবে, দপ্তর থাকবে, একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জনসাধারণের কাছে দায়বদ্ধতা থাকবে। প্রত্যেক আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তখন একটা বাধ্যবাধকতার মধ্যে চলে আসবে যে ইলেক্টেড গভর্নমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি প্রত্যেকের। কারণ জনসাধারণের ম্যান্ডেট নিয়ে যখন সরকার গঠিত হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তাদের আন্ডারে প্রত্যেকে স্ট্রিক্টলি চলতেই হবে যদি রাজনীতিবিদরা স্ট্রিক্টলি চালাইতে চায়। নিশ্চয়ই আমরা আপনার কাছে দুইটা চমৎকার বিষয় শুনলাম। সেটি হচ্ছে যে আসলে এটা মনে হচ্ছে দাবি দেওয়া পূরণ করার একটা সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিশেষ সময় সরকার গঠিত হয়েছে, সেটা আমি খেলোয়াড় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি। এবং যেটি বললেন সেটি হচ্ছে যে আসলে তো দেশ চালাবে গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত জনগণের প্রতিনিধি তারাই চালাবে, কিন্তু এর মধ্যে আবার বিচার হওয়ার কথাও কিন্তু রয়েছে, বিচারও হতে হবে। তো সে অবস্থার প্রেক্ষাপটে আসলে যে ভাষাভাবে বলার কথা যেটি মিস্টার সালাউদ্দিন বলেছিলেন, যে সেই জায়গায় আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি মনে করি এই 25 সালের জানুয়ারি 5 তারিখে এসে এখন আর রোডম্যাপ নিয়ে ঠিক ভাষা আছে বলে আমি মনে করি না। কারণ প্রধান উপদেষ্টা মোটামুটিভাবে একটা টাইম ফ্রেম দিয়েছেন যে এবছরের শেষ দিকে অথবা আগামী বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচনটা হবে। এবং সালাউদ্দিন সাহেব আজকে কথা বলেছেন যে ভাষা, কিন্তু দলের মহাসচিব উনি কালকে একটা অনুষ্ঠানে এর আগে বলেছে যে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব প্রয়োজনীয় কিছু সংস্কার করে। কিন্তু গতকালকে বিএনপি মহাসচিব আর বলেছেন যে আমরা চাই দ্রুত নির্বাচন হোক, তবে এটা ঠিক যে আমরা 25 সাল পর্যন্ত সরকারকে সময় দিতে রাজি আছি, এই কথা উনি বলেছেন। এবং নির্বাচনী এক ধরনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তাদের মানে 6টি সংস্কার কমিশনের সময় 5টি বাড়ানো হয়েছে, জানুয়ারি 15 তারিখ, আজকে 5 তারিখ। সংস্কার কমিশনগুলোর যে সুপারিশ, সে সুপারিশ জমা দেবে তারা, সেটা নিয়ে পর্যালোচনা হবে, সেটা নিয়ে একটা ঐকমত্যের চেষ্টা করবে, রাজনৈতিক দলগুলোর সাথে বসবে প্রধান উপদেষ্টা পরিষদ। নির্বাচন কমিশন কিন্তু ভোটার লিস্ট তৈরির কাজে হাত দিয়ে দিয়েছে, কারণ গত 15 বছরে ভোটার মানে কয়েকটা জেনারেশন কিন্তু ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, তো তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। এদিকে নির্বাচন কমিশনের এক ধরনের প্রস্তুতি চলছে, এদিকে আপনার যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে তারা সভা সমাবেশ কিন্তু করছে। এবং বড় যে দলগুলো আপনি লক্ষ্য করে দেখবেন, তারা যারা সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু এলাকায় যাচ্ছে, গণসংযোগ করছে, ব্যাপকভাবে তারা যাচ্ছে নিজেদেরকে প্রার্থী মনে করে। তো সেই হিসেবে কিন্তু রোডম্যাপ নিয়ে খুব একটা সংশয় আছে বলে আমার কাছে মনে হয়। ওই জায়গাটায় ভাষা বিষয়ে একটু স্পষ্টতা দরকার ছিল কিনা, যে এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে। আবার একটা কথা, যদি ঐক্যমতে যদি কোথাও কোনো চির থাকে সেটি কিন্তু একটা স্পষ্ট নয়। তো এখন যদি এটা বলে দেয় আগামী বছরের জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে বা জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, কারণ বাংলাদেশের যে ওয়েদার সে ওয়েদার শিডিউল দেওয়া হয়ে গেল, কিন্তু তার আগে তো কতগুলো জিনিস করতে হবে। যেমন প্রশাসনটাকে আপনাকে ঠিক করতে হবে, পুলিশ প্রশাসন এখনো কিন্তু সক্রিয় না, কিন্তু নির্বাচন করতে হলে আপনাকে পুলিশ যেমন লাগবে, সিভিল প্রশাসনও লাগবে। তো এগুলো তো সবকিছু মিলিয়ে তো আপনি নির্বাচনটা করতে হবে।
এককভাবে তো কোনো কিছুতে নির্বাচন না, করা তো সম্ভব পুলিশ না। এখন এই প্রশাসন- সংস্কার কমিশনের উপরে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন কি সুপারিশ মালা দেয়, নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ মালা দেয়, সেই সুপারিশগুলো তো আপনাকে দেখতে হবে, সেটা পর্যালোচনা করতে হবে। সেখানে কিছু সংশোধনের ব্যাপার আছে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনীয় সুপারিশগুলো কার্যকর করতে হবে। সেটার জন্য তো কিছুটা সময় লাগবে। এবং কিন্তু আমার মনে হচ্ছে কি সবকিছুর পরেও মানে সেই সময় বলতে আপনি এবং একটা জিনিস বলি আমি, আপনারা খেয়াল করে থাকবেন, নির্বাচন ব্যাপারে কিন্তু প্রথম কিন্তু একটা ডিসক্লোজার বলেন বা যাই বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান দিয়েছিলেন 19 সেপ্টেম্বর মাসে, যখন প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে, তখন একটি বিদেশি সংবাদ মাধ্যমে জেনারেল ওয়াকিরুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারবো। 18 মাস হিসাব করলে সেপ্টেম্বর থেকে 26 সালের ফেব্রুয়ারি মাস হয়। তবে উপদেষ্টা পরিষদ থেকে বলা হলো যে এটা ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টারই আছে। পরবর্তীতে প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা নির্ধারণ করেন যে 25 সালের শেষে অথবা 26 সালে হবে। এখন স্পেসিফিক একেবারে জানুয়ারি মাস ঘোষণা দেওয়া কোনো কারণে সেটা যদি না করা হয়, এই জন্য হয়তো ওনারা সেইভাবে বলতে না, আপনি চাচ্ছেন না। সংবিধানের কথা বলেন না, সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্লিখন এসব যদি চলে তাহলে কি নির্বাচনে মিনিমামটা কিছু তো ঐক্যমতে আসতে হবে। মানে সেখানে তো সংবিধানের বিএনপি যে 31 দফা দিয়েছে সেখানে কিন্তু সংস্কারের প্রচুর কথাই বলা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যে ক্ষমতার যে ভারসাম্য সেটির কথা বলা আছে, অনেক কিছু সেখানে তো বলাই আছে। সংস্কার অনেক কিছু কিন্তু বিএনপি তাদের 31 দফায় কিন্তু উল্লেখ করেই গিয়েছে। তারপরেও যেটা জোগাড় হবে বিএনপি সুপারিশমালার ভিত্তিতে হবে না, অন্য দলের কথা অন্যরা বলা আছে। এবং আছে, জি। আপনার টকশোতে যিনি সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলারিয়াজ, আপনার গত সপ্তাহে আপনার জি। এই শোতে এসেছিলেন, উনি কিন্তু অনেকগুলো বিষয় পরিষ্কার করেছেন যে আমরা সুপারিশমালা নিয়ে আমরা চূড়ান্ত কিছু করব না, আমরা সুপারিশ দেব, তার ভিতরে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, তারপরে মোটামুটিভাবে একটা দাঁড়া করানো হবে। এবং কিন্তু সংস্কার কমিশনেরা বলছে না যে আমরা যা করে যাব সেটা এখনই বাস্তবায়ন করতে হবে, এটা সম্ভব না আসলে। আপনার যে অবস্থায় দেশকে নিয়ে যাওয়া হয়েছিল ধ্বংসের শেষ প্রান্তে, সেটা এই 6 মাস 1 বছর সম্ভব না। এটা একটা প্রক্রিয়া শুরু করা, প্রয়োজন যেটুকু সেটুকু করে নির্বাচনের দিকে যাওয়া, সেটাই কিন্তু এখন সবাই বলতেছে। এবং খুব বেশি একটা মতবিরোধ কিন্তু আমার মনে হয় নেই, কারণ আপনি দেখেন যে উনি বলেছেন ভাষা বিষয়, কিন্তু মহাসচিব বলেছেন যে 1 বছর এই 25 সাল পর্যন্ত আমরা সময় দেব। সবাই কিন্তু একটু করে ছাড় দিচ্ছেন কিন্তু, কারণ সবার ভিতরে যদি একটা মোটামুটিভাবে একটা ঐক্য না থাকে তাহলে কিন্তু দূর হয়ে যাবে নির্বাচনটা করা। জি, আমি বদরুজ্জামান বাদল আপনার কাছে যদি আসি, আপনি ভালো আইনজীবী এবং আপনার আইন পেশায় বেশ সুখ্যাতি রয়েছে। এই যে এখন যেটা বলা হয় যে সংবিধানকে কবর দেওয়ার কথা বলা হয়, তো সংবিধান যদি কবর দেওয়ার কথা বলা হয়, সংবিধান যদি পুনর্লিখন বলতে আমি জানি না পুরোপুরি বইটি আবার নতুনভাবে মুদ্রিত করে লেখা কিনা, তো এই যে কথাগুলো সেগুলোরও তো আসলে সংবিধান কবর হয়ে গেলে তাহলে কি হবে, বা পুনর্লিখন যদি পুরো মুদ্রণ পুরোটা করা হয় তাহলে কি হবে? আসলে এটা আমি কি বলবো, এটা বেসিক্যালি এটা ভাষাগত ত্রুটি বলবো। কারণ সংবিধানকে কবর দিব বা পুনর্লিখন হব, এটা তো হুটহাট করে বললেই হবে না। কারণ এখন একটা দেশ চলতেছে সাংবিধানিক প্রক্রিয়ায়, এবং বর্তমান সরকার শপথ নিয়েছে এই সংবিধানের অধীনে। এখন এই সংবিধান যদি আপনি এই কবর দিতে চান, তাহলে দেশের অবস্থা কী হবে? তাহলে কি একটা দেশ তো সংবিধান ছাড়া চলতে পারে না। সংবিধানকে আপনি সাসপেন্ড রাখতে পারবেন কখন? যদি মার্শালও আসে, জরুরি অবস্থা আসে। সাসপেন্ডেড ছাড়া আপনি ওই অপারেশনে যাবেন অ্যানেস্থেশিয়া ছাড়া, এটা তো হবে না। আর অ্যানেস্থেশিয়া দিলে আপনার সব থাকলো। সংবিধান যদি আপনি কবর দিতে চান, সংবিধান যদি সাসপেন্ডেড করতে চান, তাহলে তো আপনার সব অচল হয়ে যাবে। এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। হ্যাঁ, প্রস্তাবনা আসতে পারে, এটার বেশ কিছু আর্টিকেলস, বেশ কিছু ধারা, অনুচ্ছেদ যেটা বলি আমরা, সংশোধনের জন্য প্রস্তাবনা আসতে পারে। প্রস্তাবনাগুলো আলটিমেটলি পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্ট ছাড়া সংবিধানে আপনি হাতে দিতে পারবেন না, কোনোভাবেই না। যাই করে যাক, পরবর্তী পার্লামেন্টে, হ্যাঁ, পার্লামেন্টে ইট মাস্ট বি রেটিফাইড। পার্লামেন্টে গিয়ে এটা পাস হইতে হবে। ইভেন কি এই যে আপনার কয়দিন আগে হাইকোর্ট থেকে 15th অ্যামেন্ডমেন্ট মেজর পোর্শনই বাতিল হলো, স্লাইড কিছু জিনিস রেখে দিয়েছে, এটাও তো পার্লামেন্টে যাবে। পার্লামেন্ট গিয়ে অ্যাপ্রুভ হবে, রেটিফাই হবে। আর আপনার সংবিধান নিয়ে মানে যা ইচ্ছে তা কারোরই বলা উচিত না, বা এটাকে আপনি প্রস্তাবনা আকারে এনে, তবে হ্যাঁ, এই আপনি যে সাংবিধানিক সংশোধনী যাই আনতে চান, এটা
ঐক্যমতের ভিত্তিতে আনতে হবে। প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন থাকতে হবে, প্রত্যেকেরই সম্মতি লাগবে। স্টেক হোল্ডার যারা, মেইনলি বড় বড় দল যারা, বিএনপি সহ যারা অন্যান্য দল আছে, এদের সাথে আলাপ আলোচনা করে ডিবেটের মাধ্যমে একটা কনসেনসাসে আসতে হবে, ঐক্যমতে আসতে হবে যে হ্যাঁ এই ক্লজগুলো এই কারণে রাখবো না, এবং না রাখলে ওইটার সাবস্টিটিউট কী হবে সেটাও প্রস্তাবনায় আনতে হবে। আপনি এটাকে অফ করে দিলেন, ওইটার তো একটা কার্যকারিতা আছে, ওইটার তো এফেক্টিভনেস তো অবশ্যই আছে। কাজেই আপনি সংবিধান পুনর্লিখন করবেন, আপনার আমাদের যে বর্তমান সংবিধান, এই সংবিধান প্রণয়ন করতে 34 সদস্য বিশিষ্ট ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি ছিল। তারা যার যার প্রত্যেকের ওপিনিয়ন দিয়ে 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 তারা এটাকে কার্যকারিতা দিয়েছে এপ্রিলে এসে। তো আপনি একটা চলমান সংবিধান, এটাকে মানে বইয়ের পাতা না আপনি মানে উল্টায় রেখে দিলেন, পৃষ্ঠা না উল্টায় বই বন্ধ করে রেখে দিলেন, রেখে দিয়ে এটার উপরে কাজ করবেন, হবে না। এটা রানিং রেখেই করতে হবে। এটা নিয়ে কি কোনো অনৈক্য তৈরি হচ্ছে মনে হয় কিনা আপনার কাছে? এখন অনৈক্যের প্রশ্ন হলো যে মানে যতক্ষণ পর্যন্ত এই সংবিধান সংশোধন কমিটির তারা বিভিন্ন দিকে আলাপ আলোচনা করতেছে, বিভিন্ন বিষয়ে রিসার্চ করতেছে, এই রিসার্চগুলো তো এখনও আউটকামটা আমরা জানি না, কোন কোন প্রস্তাবনা তারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কিভাবে আসবে, এগুলো পাবলিকলি এখনও তো আসে নাই। যার ফলে ওইটা আসার পরে ওনাদের যেহেতু সংস্কার কমিটিটা হয়েছে, এটা মোটামুটি ঐক্যমতের ভিত্তিতেই হয়েছে, সবাই অ্যাকসেপ্ট করেছে, কেউ কিন্তু বলে নাই যে সংবিধান সংস্কার কমিটি দরকার নেই, এটার প্রয়োজনীয়তা সবাই স্বীকার করেছে। করলে লেট আস ওয়েট ফর দি রিপোর্ট, তাদের ফর দেয়ার প্রপোজাল, প্রস্তাবনা আসলে তখন যদি দেখা যায় যে হ্যাঁ কিছু কিছু ক্লজ এই জায়গায় অসামঞ্জস্য মনে হচ্ছে, তখন আবার ঐক্যমতের ভিত্তিতে এটাকে মডিফাই করা যাবে। নিশ্চয় নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে দুজন অতিথির কাছ থেকে বক্তব্য, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ারের কাছ থেকে। আমরা একই আলোচনা নিয়ে ছোটটা বিরতির পর আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। স্প্যানি মির্জা বসুবরাতিতে আমরা আবারও ফিরে এসেছি। কথা বলছিলাম জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমরা যে কথা বলছিলাম জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে, কিন্তু আমরা গত কয়েকদিন আগে হঠাৎ করে আমরা একটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে একটা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা ঘোষণা করার কথা ছিল, পরবর্তীতে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব এসে বলল সেটা তারা নিজেরাই করবেন। তো সেই বিষয়ে আগামীকাল থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি প্রতিটি জেলায় ঘোষণাপত্র উদযাপন তারা পালন করবেন বলছেন। এখন যেটি হচ্ছে যে এই যে ঘোষণাপত্রটা নিয়ে আবার একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা, ঘোষণাপত্র কি হবে, সেখানে কি আসবে, সেখানে ছাত্ররা কি চায় বা অন্তর্বর্তীকালীন সরকার কি চায় বা রাজনৈতিক দলগুলি কি চায়, এটা নিয়ে আবার নির্বাচনের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়ে যায় কিনা, এটা অবশ্য দেখার বিষয় আছে। কিন্তু একটা বিষয় কি, যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল নজিরবিহীন, তার একটা ঘোষণাপত্র অনেকে মনে করে থাকা দরকার ছিল। তো সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও সেভাবে সেটা ঘোষণা করেনি, কিন্তু আকস্মিকভাবে যখন তারা এটা বললো, তখন রাজনীতি একটা মোটামুটিভাবে বিভিন্ন রকম জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। হঠাৎ করে কিসের ঘোষণাপত্র? তো শহীদ মিনারে সে সমাবেশ করে ঘোষণা করার কথা ছিল। তো তার আগের দিনই প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন সরকার একটা ঘোষণাপত্র জুলাই আগস্ট বিপ্লবের ব্যাপারে দিবে। তখন তারা সেখান থেকে সরে আসে। তো এখন আজকে প্রেস সেক্রেটারি আবার প্রেস ব্রিফিং করেছেন, সেখানে উনি বলেছেন যেটা নিয়ে কাজ চলছে, সহসা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে, এর ঐক্যমতের চেষ্টা করা হবে। আর ঘোষণাপত্রটিকে আমার মনে হয় খুব বেশি একটা নেতিবাচকভাবে দেখার কিছু নেই, এই কারণে যে আপনার মনে থাকার কথা যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন 3 জোট মিলে একটা রূপরেখা তৈরি করেছিল। তো সেটা যদি হতে পারে 3 দেশের রূপরেখা, সেটা ঠিক সাংবিধানিক কিছু না, একটা এই যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল তার যে কিছু অঙ্গীকার, ছাত্ররা যেটা বারে বারে বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে এই 53-54 বছরও বাংলাদেশ নিরবিচ্ছিন্নভাবে কিন্তু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকেনি। 91 থেকে শুরু করে 2008 নিরীক্ষণ বলতে পারেন, কিন্তু তার প্রতি একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে।
তারা চাচ্ছে যে কেন বারে বারে এই ধরনের সামরিক শাসন, ফ্যাসিবাদী শাসন হচ্ছে। একটা অঙ্গীকার তারা চাচ্ছে, যেটা এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু হয়েছিল দিনজটের রূপরেখা। সেই ধরনের একটা কিছু হয়তো হতে পারে, যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা সমঝোতার ভিত্তিতে একটা অঙ্গীকার আদায় করা। আমার মনে হয় সেটা হয়তো, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি তো এখনো চাওয়া হয়নি। না, সরকার পক্ষ থেকে চাওয়া হয়নি, কিন্তু সরকার তো ঘোষণা দিয়েছে, হ্যাঁ, একটা ঘোষণাপত্র তৈরি করা হবে। আপনি বললেন যে প্রেস সচিব বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে না, চাওয়া হয়নি, কিন্তু আজকে ছাত্ররা বলছে 15 তারিখের মধ্যে, আজকে 5 তারিখ অতিবাহিত হচ্ছে, তো এখনো তো 10 দিন সময় আছে। ছাত্ররা হয়তো একটা প্রেশার ক্রিয়েট করার জন্য তারা তাদের যে বিষয়গুলো নিয়ে তারা কালকে থেকে 11 তারিখ পর্যন্ত তারা সারা দেশে জেলা, উপজেলা, থানা পর্যায়ে তারা গণসংযোগ করবে, জনগণকে সম্পৃক্ত, তাদের বক্তব্যে যেটা বলা হচ্ছে আর কি। আর প্রেস সচিব আজকে পরিষ্কার করে বলেছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বসবে, বসে তারা একটা ঐকমত্যের ভিত্তিতে একটা ঘোষণাপত্র তৈরি করবে। তো 10টা দিন সময় কিন্তু একেবারে কম না, কিন্তু আচ্ছা, সেই 10 দিনের ভিতরে হয়তো একটা ঘোষণাপত্র তৈরি হতে পারে। সম্ভব, আবার হয়তো হতেও পারে যে তারা আরো 5 দিন সময় বাড়াতে পারে, যেমন সংস্কার কমিশনের ব্যাপারে যে সময় বাড়ানো হয়েছে, এক্ষেত্রে হয়তো কিছু সময় বাড়াতে। কিন্তু মিস্টার খারোনা, আপনি খেয়াল করেন যেটা মিস্টার বদরুদ্দোজা বাদল ব্যারিস্টার সাহেব যিনি বললেন, যে যদি এই জুলাই বিপ্লব সফলতা অর্জন করতে না পারত, তাহলে দেশের পরিস্থিতি কি হতো? আজকে ওনারাও কিন্তু আন্দোলনের মাঠে ছিলেন। আজকে যারা ছাত্র জনতা আন্দোলনের মাঠে ছিলেন, আজকে সরকারি বেসরকারি কর্মকর্তা, আপামর জনতা, মা বোনেরা, তাদের কি অবস্থা হতো? তো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করে আমরা সবাই কেন ঐক্যমত হতে পারছি না? আমরা যেমন এই রাজনৈতিক দলগুলো একটা কথা বলছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি জামাত এবং বিএনপির মধ্যেও কিন্তু একটা বাহাস ছোটখাটো শুরু হয়ে গিয়েছে। তো সেই জায়গায় ছোটখাটো একটা বড় ধরনের বাহাস শুরু হয়েছে বলা চলে। জি, আপনি হয়তো বড় ধরনের ভাবছেন, আমি মনে করি পর্দার আড়ালে হয়তো একটা সম্পর্ক থাকলে থাকতেও পারে, আমি জানি না সেটা কি হতে পারে। কিন্তু যেটি ব্যারিস্টার বাদল যেটা বললেন, যদি সেটা না হতো, তাহলে আজকে জামায়াত ইসলামেরই কি হতো, বিএনপিরই কি হতো, ছাত্রদেরই কি হতো, বা আমরা যারা কথা বলেছি ওনারা যারা মাঠে ছিলেন তাদের কি হতো? হতে পারতো একটা দুরবস্থা হতো। কিন্তু একটা বিষয়কে আপনার মনে রাখতে হবে কি, সেটাই কেন মাথায় রাখেন না এই যে বিষয়গুলো মাথায় রাখেন, এখন তো যেহেতু নির্বাচন সামনে, সে রাজনৈতিক দলগুলো তো তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমে গেছে। যেমন আপনি খেয়াল করবেন যে এই যে বিএনপি জামাতের ভিতর যে এক ধরনের রাজনৈতিক ঐক্য বিভিন্ন সময় ছিল, যেমন 91 ইলেকশনে বিএনপি 147টা আসন পেয়েছিল, তাদের প্রয়োজনীয় সরকার গঠন করার জন্য সিট তার কম ছিল, এবং তখন অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন বলেছিলেন যে আমার কাছে প্রতীয়মান হচ্ছে না কে সংখ্যাগরিষ্ঠ হয়েছে সরকার গঠন করার মতো। তখন জামাত লিখিতভাবে তাদেরকে সমর্থন দিয়েছিল এবং সরকার গঠন করে বিএনপি। আবার 2001 সালে নির্বাচনে জয়লাভ করার পরে কিন্তু 4 দলীয় জোট যে হয়েছিল, সেখানে কিন্তু জামাতকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল। এখন এগুলা বিবেচনা করে এখন মনে হতে পারে যে হঠাৎ এসে এরকম কেন হলো। জামাতের হয়তো একটা রাজনৈতিক লক্ষ্য আছে যে তারা আগামী নির্বাচনে ক্ষমতার যেতে না পারলেও একটা প্রধান বিরোধী দল হতে চাচ্ছে তারা, সেই হিসেবে তারা নিজস্ব একটা অবস্থান নিয়ে তারা মাঠে নেমেছে। আর বিএনপি জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, সেখানে হয়তো জামাতকে তো গত কয়েক বছর আন্দোলন থেকে কিন্তু বিএনপি জামাতের সাথে ওইভাবে মানে লিয়াজও রেখে হয়তো দূরবর্তীভাবে করেছে, কিন্তু জামাতকে সাথে নিয়ে কোনো আন্দোলন করেনি। জামাত বিএনপির সাথে অন্য অনেক দল ছিল, ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, কিন্তু যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু ওইভাবে ছিল না। এখন যত নির্বাচন কাছে আসবে তখন কিন্তু এত বাড়তেই থাকবে এই জিনিসগুলা। ছাত্ররা কিন্তু এক ধরনের রাজনৈতিক শক্তি হিসাবে সম্ভবত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ মাঠে নাই, সে কারণে তাদের মধ্যে এই ধরনের হতে পারে, মানে যেহেতু প্রধান একটা রাজনৈতিক শক্তি মাঠে নেই, সেই সুযোগে হয়তো তাদের ভিতরে এই বিষয়গুলো হচ্ছে। আবার ফেব্রুয়ারি মাসে ছাত্র সংগঠনগুলো যারা বৈষম্যের ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা ঘোষণা দিয়ে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে রাজনীতি মানে খুব একটা জমজমাট অবস্থার দিকে যাচ্ছে। সেখানে অনৈক্য মতবিরোধ, এর মাঝখান দিয়ে হয়তো কিছু কিছু বিষয় আমরা জাতীয় বিষয় শেষ পর্যন্ত হয়তো ঐক্য হবে বলে মনে হয়। মানে জমজমাট হলে তো ভালো, কিন্তু কোথাও যদি অনৈক্য হয় তাহলে তো ফ্যাসিবাদীরা আবার একটা উৎপত্তি থাকবে, তারা একটা আশার সংখ্যা থেকে যাবে, এবং মানুষ যে আশা ভরসা নিয়ে এই জুলাই বিপ্লবের ফসল পেতে চায়, সেটা মাঝে মাঝে সংশয় সৃষ্টি হয়। কিন্তু এখন পর্যন্ত এমন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যেটা আপনি বললাম যে প্রেসিডেন্ট ইস্যুতে এই ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছিল যে বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, কিন্তু বিএনপি সহ বিভিন্ন বছর সাংবিধানিক সমস্যা তৈরি হবে। তো ছাত্র তো সেই অবস্থান থেকে সরে গিয়েছে। বৈষম্যের ছাত্র আন্দোলন তারা ঘোষণা করেছে তারা ওই ঘোষণাপত্র দেবে তারা, কিন্তু যখন সরকার থেকে বলা হলো যে সরকারি থেকে এটা দেওয়া হবে, তখন কিন্তু তারা সেখান থেকে সরে গিয়েছে। আপনি সবকিছু ইতিবাচক হিসাবে দেখছেন এখনো পর্যন্ত, এটি কি বলতে পারেন কেন ইতিবাচক কি মনে হচ্ছে ধারাবাহিকতা? আমি তো ফ্যাসিবাদের পতন এটাকে সবচেয়ে বড় ইতিবাচক দিক দেখি। এখন তো বিভিন্ন রকম সমস্যা আসবে, একটা বিশাল শূন্যতা তো তৈরি হয়েছে।
বিশাল শূন্যতা, সেই শূন্যতা পূরণের জন্য তো একটু সময় তো লাগবে। মানে সবচেয়ে বড় সফলতা হচ্ছে ফ্যাসিবাদের যেটি পতন হয়েছে, যেটা 16 বছরে যেভাবে মানে জগদ্দল পাথরের মতো বসেছিল সেটাকে অপসারণ করতে সবচেয়ে বড় সাফল্য আমি দেখি। এখন এগুলো কিছু কিছু সমস্যা থাকবে, আলাপ আলোচনার ভিত্তিতে একটা না একটা জায়গায় পৌঁছাবে। নিশ্চয়ই বেস্টবাদ। আমি আসি, আপনি কিন্তু বলছিলেন, আপনার কথার রেশ ধরেই আমি তুলে রেখেছি আমার মাথার এক কোণার মধ্যে। আপনি বলছিলেন যদি জুলাই বিপ্লব সফল না হতো তাহলে কি হতো। আমরা গতকালকেই দেখেছি রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন 75 থেকে শিক্ষা নিলে 24-এ এসে কিন্তু আওয়ামী লীগের করুণ পরিণতি হতো না। তাহলে আমরা যারা আজকে এই যে জুলাই বিপ্লবের সফলতার কথা বলছি, আমরা যদি বিগত 15 বছর থেকে শিক্ষা গ্রহণ না করি, আমরা যদি আবারও যদি একটা অনৈক্যের দিকে যেতে থাকি, আজকে জামাত এবং বিএনপির মধ্যে যে একটা যুক্তি তর্কর কথার বাহার যেটা চলছে, অথবা ছাত্র সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে, আবুল কাশেম ফজলুলকে সেই কথা কিন্তু আমি আপনাকে মনে করে দিতে চাই, যদি যে এই 75 থেকে যদি আওয়ামী লীগ অভিজ্ঞতা গ্রহণ করতো তাহলে 24 এটা হতো না। এখন আমরা কেন রাজনৈতিক দলগুলোরা যারা আন্দোলনে ছিল, যারা মাঠে ছিল, কেন এই 15-16 বছরের অভিজ্ঞতা নিয়ে তারা ঐক্যের দিকে যাচ্ছে না? ঐক্যের দিকে যাচ্ছে না এটা আমি বলবো না, ইটস টু আর্লি। কারণ অন্যদিকে যেদিকে যাক না যাক নির্বাচনের দিকে যাচ্ছে, সব দলই নির্বাচনের দিকে যাচ্ছে। এখন নির্বাচন যখন সামনে হবে, আওয়ামী লীগ নাই তো, এখন তো আছে মেইন বড় দলই তো বিএনপি, জামাত, আর যদি আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরা যদি একটা পার্টি করে সেটা হলো পরের কথা। এখন জামাত আর বিএনপি তো এখন মূলত রাজনৈতিক দল হিসেবে মাঠে, জাতীয় পার্টিও তো উপেক্ষিত, যেহেতু তারা ওই সরকারের দোসরের মতো বা ইয়াস বসের মতো ছিল। যাই হোক, তো এখন বিএনপির সাথে জামাতের বিভিন্ন নেতার বিভিন্ন বিষয়ে আলাপ, মানে এইসব মানে উষ্ণ সমালোচনা বলেন বা মানে হটটক বলেন বা দ্বিমত বলেন, হইতেই পারে। এটাই তো রাজনীতির বিউটি, তো এটা। আচ্ছা আচ্ছা, মানে যুক্তিপাল্টা, হ্যাঁ, পলিটিক্সের বিউটি তো এটা। এবং বলার স্বাধীনতা সবারই আছে এখন, বলতেছে, লিখতেছে, যার যার মতো করে লিখতেছে, বলতেছে, এবং যৌক্তিকভাবে যেটা গ্রহণযোগ্য জনসাধারণ সেটা গ্রহণ করবে। যে যাই যাকে যে কারণে দোষারোপ করুক না কেন, জনসাধারণের দৃষ্টিতে যার যুক্তি সঠিক, দ্যাট উইল প্রিভেইল, সেটাই প্রাধান্য পাবে, সেটাই গ্রহণযোগ্য হবে। তার ফলে এই মাঝে মধ্যে জামাত বিএনপির সাথে কথায় টাসেল হওয়া, বক্তৃতা হওয়া, এটাকে আমি এত বড় কিছু মনে করি না। কারণ আদর্শগত দিক দিয়ে বিএনপির মতো করে, বিশেষ করে আপনাকে বলি, এই যে ঘোষণাপত্রে আলোচনা আসতেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজে আর রাত দিন পরিশ্রম করে উনি এই 31 দফাটাকে দলের সর্বোচ্চ পর্যায়ের সাথে আলাপ আলোচনা করে এটা ইন্ট্রোডিউস করেছে, এবং ইট ইজ এ কম্প্রিহেন্সিভ পয়েন্টস, যা আছে মোটামুটি সবই কভার করছে। তা এখন এটার সাথে যদি কেউ ঐক্যমতে না আসে, তাকে বলতে হবে যে এটা বাদ দিয়ে এটা দাও, যুক্তি দিয়ে দেখাইতে হবে, বলতে হবে যে তিনি তো ওপেন রেখেছেন 31-এই স্টপ। হ্যাঁ, সেটাই বলতেছি। 31 যদি কেউ বলে যে না 31 কমাও, তাহলে তাকে বলতে হবে যৌক্তিকভাবে যে এই দফা বাদ দিয়ে এই দফা ঢুকাও। সেটা যৌক্তিক হইতে হবে, সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে। এখন পর্যন্ত কোনো দলই বা সরকার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা কেউই কিন্তু এই 31 দফা স্পেসিফিক্যালি কোনোটাই বলে নাই যে এটা ঠিক না বা এটা ইট শুড বি থ্রোন আউট, এটা বলতে পারেনি। বলতে হলে যুক্তি দিয়ে বলতে হবে যে এই কারণে এটা গ্রহণযোগ্য হবে না। কাজেই রাজনৈতিক বিতর্ক হবে নির্বাচনের দিকে, যেহেতু মানুষ দাবিত হচ্ছে। আর এই যে নির্বাচনের ডেটের কথা বলেন, সাংবিধানিকভাবে তো এই ডিক্লারেশনটা ইলেকশন কমিশনের দেওয়ার কথা। জি জি, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে ডিক্লারেশন ওনারা দিবে, নট দ্য চিফ অ্যাডভাইজার, উনি দিবে না, ইলেকশন কমিশন দিবে, আলাপ আলোচনা করে ডিক্লারেশন দিবে। তো এখন কার্যক্রম তো চলতেছে, ভোটার তালিকার জন্য একটা ড্রাফট বের হয়ে গেছে, এর মধ্যে অনেক কাজ আছে, তো অনেক কাজ আছে। এতদিন তো আপনার ওই যে ইভিএম দিয়েও অনেক নাটক প্রস্তুতি নিচ্ছিল, ওটাকে আমি বলতাম এক্সক্লুসিভ ভিক্টরি মেশিন অফ
আওয়ামী লীগ ইভিএম এক্সক্লুসিভ ভিক্টোরি মেশিন অফ আওয়ামী লীগ আচ্ছা আচ্ছা ইভিএম আওয়ামী লীগকে জয়লাভ করানোর মিশন। হ্যাঁ হ্যাঁ এক্সক্লুসিভ ভিক্টোরি মেশিন অফ আওয়ামী লীগ। তো ওটা তো ইভিএম এর সংজ্ঞা ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে ওইটা। তো এখন ইভিএম বাদ, এখন মানুষ ডাইরেক্ট ভোটই দিবে, ভোট দেওয়ার জন্য কার্যক্রম চলতেছে। এখন আপনার নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশন তো রিপোর্ট দিবেই। আমার ব্যক্তিগত মতামতটা ছিল, আছে এখনো, যে ইলেকশন শুড বি কন্ডাক্টেড এক্সক্লুসিভলি বাই দি পিপল অফ দি ইলেকশন কমিশন। রিটার্নিং অফিসার বলেন, হ্যাঁ নির্বাচন কর্মকর্তা বলেন, প্রত্যেকটা পোস্টেই নির্বাচন কমিশনের লোক যাওয়া উচিত। ডিসি সাহেব অন রিটার্নিং অফিসে কেন থাকবে? ইউএনও সাহেব ওখানে কেন থাকবে? এই সময়ের মধ্যে পারবে এত লোক নিয়োগ দিতে? ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল, এটা কোনো ব্যাপারই না। কারণ প্রত্যেক জেলায় তো নির্বাচন কমিশনার তো আছে, জেলা নির্বাচন কমিশনার তো আছে, তারা তো আছে। আর মেইন কাজগুলো তো করতেছে আপনার ফিল্ড লেভেলের যারা অফিসার, তারা স্কুলের টিচার, হ্যাঁ আপনার বিভিন্ন পেশার লোকজন যারা, তারা পোলিং অফিসার যারা। তো এটা যদি এক্সক্লুসিভলি তাদের হাতেই থাকে এবং এটা যদি আপনার সংস্কারের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে এটাকে সেটেল করা যায়, সেটেল করতে হলে আপনার যে চেঞ্জগুলো আনতে হবে আরপিওতে, সেগুলো অবশ্যই আনা সম্ভব বাই অর্ডিন্যান্স। গভর্নমেন্ট অর্ডিন্যান্স আকারে দিয়ে ওগুলোকে সংশোধন করে, এই অর্ডিন্যান্স যদিও পার্লামেন্টে পরে অ্যাপ্রুভ করতে হবে, রেটিফাই করতে হবে, অর্ডিন্যান্স আকারে দিয়ে এটা ইট ক্যান বি প্রসিডেড। আগে নির্বাচনী অপরাধ যেটা, সেটা হওয়ার সংখ্যা কম থাকবে, কারণ আমরা বিগত 3টি নির্বাচনে দেখেছি যে দিনের ভোট রাতে আমি নির্বাচন বলেই দাও যে ডিসি সাহেব, এসপি সাহেব বা ওসি সাহেব, মানে এগুলো তো সবার কাছেই দেখা। তো নির্বাচন প্রক্রিয়া যদি ওইভাবে থাকে, সেনাবাহিনী তো মাঠে আছে, সেনাবাহিনী তখনও থাকবে, কোনো অসুবিধা নেই। সেনাবাহিনীর উপস্থিতি বা সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেও না, যদি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে, এক্সক্লুসিভ পাওয়ার যদি তাদের দেওয়া থাকে। এবং তাদের জন্য আবার একটা সেফগার্ড দরকার, অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, ওনারাও যেন আবার স্বেচ্ছাচারিতা না করে কোনো কারণে। বিগত নির্বাচন কমিশনগুলো যা হয়েছে যে অবস্থায় হোক, দেখা গেছে যে ভোটের পার্সেন্টেজ যা ভোট কাস্ট হয়েছে তার চেয়ে বেশি তারা বলে দিচ্ছে, বা কম হয়েছে ওইটাকে বাড়াইয়ে বলতেছে। এগুলো তো ফান উইথ দি পিপল, ফার্স্ট উইথ দি পিপল, এটা তো ঠিক না। যার ফলে সংস্কার অবশ্যই দরকার, সংস্কার দরকার। তবে ওই আপনার আমাদের তো এই সংস্কার বা কর্মসূচি নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে 111-এর টাইমে। ওনারা সারা দুনিয়া একসাথে শুরু করছিল, যার ফলে আর গোটাই আনতে পারেনি। জাল ফেলেছে কিন্তু আর গোটাইতে পারেনি। কিন্তু এই জন্যে এমনভাবে জাল না থাকুক যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এনে গোটাই দিয়ে এটাকে সবার কনসেনসাসে, সবার ঐক্যমতের ভিত্তিতে ইলেকশনটা হয়। আমি একটু বলতে চাচ্ছিলাম ব্যারিস্টার বাদলের কথার সূত্র ধরে, আসলে স্বাধীন নির্বাচন কমিশন এই বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। এই যে কয়েক বছর পরপরই যে একটা নির্বাচনের নিয়ে একটা সমস্যা তৈরি হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এটা যদি স্থায়ীভাবে কিছু করতে হয় তাহলে সমাধান করতে হলে একটা স্বাধীন নির্বাচন কমিশন, যার মানে শক্তিশালী মেরুদণ্ড থাকবে, সরকারের কোনো নিয়ন্ত্রণকে তারা মানবে না, নির্বাচন মতো করেই করবে। কারণ আমাদের এখানে দেখা গেছে বিশেষ করে গত 3টি নির্বাচনে এটাকে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল, আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। এ থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার উপর বিকল্প কোনো কিছু নেই। এদিকে আমাদের সবচেয়ে আগামী সংবিধান সংস্কার কমিশন করা হোক বা নির্বাচন সংস্কার কমিশন, এটাতে এই বিষয়টাকে জোর দেওয়া উচিত। কারণ অনন্তকাল ধরে হয়তো আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অনন্তকাল থাকবে না, অধিকাংশ দেশে সেটা নাই। এটা একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন কমিশনকে স্বাধীন। আমার কাছে একটা বিষয় আশ্চর্য লাগে, সেটি হচ্ছে এই বিগত নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিল নৌকা মার্কা নিয়ে, তারা তো অটোমেটিকলি সবাই পালিয়ে গেল, কেউ কিন্তু কাউকে পালানোর জন্য বাধ্যও করে নাই, কিছু করে নাই। কিন্তু যারা ওই যে আমি আর ডামি নির্বাচন, যারা ইগল মার্কা, ট্রাক মার্কা নির্বাচিত হলো, তারাও পালাই গেল। কারণ তাদের ভিতরে হয়তো এক ধরনের, তারাও কি আওয়ামী লীগের প্রার্থী ছিল কিনা? আসলে তাদের অধিকাংশ তো দলের প্রার্থী ছিলেন, কিন্তু নির্বাচন না পেয়ে এটাকে একটা নির্বাচনী রূপ দেওয়ার জন্য তো বলেই দেওয়া হয়েছে। আমিদেরকে তো পাওয়া যাচ্ছে না, ডামিদেরকে পাওয়া যাচ্ছে। বিএনপি নির্বাচন না করাতে তারা তো প্রার্থী পায়নি, প্রার্থী করা বলা হয়েছে। তাদেরকে চেষ্টা করা হয়েছে যে অপোজিশন মানে অপোনেন্ট পার্টি হিসাবে বা ওদের একটা মানে এমন সংখ্যা দাঁড় করাবে যেন এরা অপোজিশনে যায়, বিরোধী দল হিসেবে একটা ভূমিকা রাখে, কারণ বিরোধী দল তো নাই।
এর আগেও ছিল না, 15 বছরও ছিল না। যার ফলে ওই একটা গেম প্ল্যান করেই করা, তার মানে তো বহিষ্কার হওয়ার কথা, বহিষ্কারের কথা। হ্যাঁ, তাই তারাই না? বলছিল, তাই না? তারাই বলছিল নমিনেশন যে- না পেয়ে যদি কেউ ইলেকশন করে তাহলে তো সাধারণত বহিষ্কার হওয়ার কথা, বহিষ্কার হয় নাই। না, বাবা এমপি হচ্ছে, পোলা উপজেলা চেয়ারম্যান হচ্ছে, সেটা বহিষ্কার বহিষ্কার হয় হয়নি। নাই। তার মানে কি এটা প্ল্যান করাই ছিল? না, এটা তো সাধারণভাবেই করা সাজানো, হয়েছে, হ্যাঁ। এটা এইভাবেই করা হয়েছিল যে যে যেখানে চাবে নির্বাচন করতে মানে এটা পারবে। তাহলে প্রমাণিত যে আমি ও যারা ওনারাই, তারা, হ্যাঁ, মুদ্রা রিপিট ওপিট, মানে আমরা আর ওনারাই মামুরা, তারা, ওনারাই। আমরা আর মামুরাই যে নির্বাচন করছে সে নির্বাচন ছিল। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আবার একটু শুনবার চেষ্টা করবো। আমরা ছোট্ট একটা বিরতি আবারও নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ বাদরুদ্দোজা বাদল এবং সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমরা দুজনকে নিয়ে আবার একটা ছোট্ট বিরতির পরে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমাইল মির্জা শুভরাত্রিতে আমরা জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল, রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমি খানিক আগে কথা বলছিলাম, ব্যারিস্টার বাদল বলছিল যে 75 থেকে শিক্ষা নিলে 24 আওয়ামী লীগের এই পতন হতো না বা এই পরাজয় হতো না, যেটি প্রফেসর আবুল কাসেম ফজলুল হক বলেছেন। আমি তার আরেকটি কথা উক্তি করতে চাই আপনার সাথে, ঐক্য অনৈক্যের প্রশ্নে বলতে চাই। সবাই মিলে না থাকলে একসাথে কি হতে পারে। তিনি আরেকটা কথা বলেছেন গতকালকে, আওয়ামী লীগ শেখ মুজিবকে ইতিহাসের নায়ক করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদানকে, ইতিহাসকে তিনি মুছে ফেলেছিলেন। স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে 74-এর দুর্ভিক্ষ হয়েছে, তিনি সরাসরি দাবি করেছিলেন। সে সময় প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক ক্ষুধার্ত মানুষকে তিনি মারা যেতে নিজের চোখে দেখেছেন। তো এই যে তিনি বললেন যে অনেককে নায়ক বানাতে গিয়ে, আসলে আমাদের দেশের এখন যারা আমরা বলি যারাই শহীদ হয়েছে তারাই কিন্তু রিয়েল হিরো। তাদেরকে মর্যাদাবান করতে হবে, মর্যাদাশীল করতে হবে। যে ছাত্ররা ফ্রন্ট লাইনে ছিল, যারা এগিয়ে গিয়েছিল, বিএনপি জামাত তো চেষ্টা করেছে, কিন্তু 15 বছরে তাদের সামনে গিয়ে কাজ করতে, নিশ্চয়ই তাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। তো এই যে আবুল কাসেম ফজলুল হক সাহেব যেটা বললেন, ইতিহাস থেকে মুজিবকে নায়ক বানাতে গিয়ে অনেকের নাম মুছে দিয়েছে, 74-এর দুর্ভিক্ষের জন্য তিনি আওয়ামী লীগকে সরাসরি দায়ী করেছেন, অনেক মানুষকে মরতে দেখেছেন। আপনি কীভাবে দেখেন? আবুল কাসেম ফজলুল হক একেবারে সঠিক কথা বলেছেন। শেখ মুজিবকে মহানায়ক করতে যে অন্যদের নাম মুছে ফেলা হয়েছে। শেখ মুজিবের নেতা হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আপনি 69 গণ অভ্যুত্থান দেখেন, যে কোনো আন্দোলনে দেখেন ভাসানীর একটা বড় ধরনের ভূমিকা ছিল, কিন্তু সেখানে ভাসানীকে তো ইতিহাসে উপেক্ষা করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যে প্রবাসী সরকার মুজিবনগরে তাজউদ্দিনের নেতৃত্বে, তাদের কি কোথাও স্থান হয়েছে? তাদের তো কোথাও স্থান হয়নি। এককভাবে শেখ মুজিবকে, হ্যাঁ, শেখ মুজিব অবশ্যই তার গণতান্ত্রিক আন্দোলন বলেন বা বিভিন্ন সংগ্রামের কথা বলেন, সব কিছু তার একটা বড় ধরনের ভূমিকা ছিল, কিন্তু উনি একক নায়ক ছিলেন এটা তো বলা যাবে না। কিন্তু এটা করা হয়েছে, করতে যে অন্যদেরকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে এবং তারা হারিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করা হয়েছে। তো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক যেটা বলেছেন সেটা যথার্থই বলেছেন, এবং এভাবে কিন্তু আলটিমেটলি কিন্তু ইতিহাসকে কিন্তু ইতিহাসের এতে আপনাকে নিরূপণ করতে হবে। ইতিহাসকে আপনি ব্যক্তিগতভাবে বয়ান তৈরি করলে সে বয়ান কিন্তু বেশি দিন টিকবে না। ইতিহাস বড় নির্মম। আর উনি যেটা বলেছেন যে 75-এর শিক্ষা আমরা না নিলে সে পুনরাবৃত্তি হতো না, তো ইতিহাসের একটা কথাই আছে, ইতিহাসের শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না। শিক্ষা নিলে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলা যে মাঝে মাঝে যে ভুল ভ্রান্তি হচ্ছে, সামরিক শাসন হচ্ছে, স্বৈর শাসন হচ্ছে, সেগুলোর থেকে হয়তো আমরা না, নিশ্চয়ই আপনার মনে হচ্ছে জামাত বিএনপির মধ্যে যখন একটা অনৈক্য হলো তখনই কিন্তু জামাতও ঘর ছাড়া হলো, বিএনপি ক্ষমতা হারালো এবং ফ্যাসিস্টের কিন্তু উত্থান হলো অনৈক্যের প্রশ্নে। আপনি আপনার কথা বলুন। জি না, এখন কাসেম স্যারের কথার সূত্র থেকে বলতে হয় যে এই যে গত 15টা বছর যেভাবে ইতিহাসকে তৈরি করা হয়েছে, সব কিছু থেকে মুছে দেওয়া হয়েছে অন্যদেরকে। ভাসানী নব থিয়েটার যদি এটা আওয়ামী লীগের নামে তৈরি করা হয়েছিল, তো প্রতিষ্ঠান আপনি দেখেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ভাসানী নব থিয়েটার, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু চীন সম্মেলন কেন্দ্র, এটা তো ঢাকার এই কয়েকটা স্থাপনার কথা বললাম। সারা দেশে এককভাবে তার এবং তার পরিবারের সদস্যদের নামে সমস্ত নাম করা হয়েছে। সেখানে ভাসানীর নাম কোথায়? তাজউদ্দিনকে নামে কি বড় কোনো প্রতিষ্ঠান করা হয়েছে? অন্য 4 নেতার নামে কি করা হয়েছে? করা হয়নি। কিন্তু ইতিহাসে তো তারা মুক্তিযুদ্ধে তো তারাই নেতৃত্ব দিয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে এগুলা বিবেচনায় রাখতে হবে। ইতিহাস থেকে কিন্তু প্রকৃত নায়ক যারা, তাদেরকে মুছে ফেলা যায় না। যেমন এবার জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হলো, তাদের যারা হিরো তাদেরকে সে মূল্যায়ন করতে হবে, তাদের জন্য সেইভাবে ইতিহাসের স্থান যাতে থাকে, একটা পরম্পরায় থাকতে হবে, এবং কোনো কিছুকে অস্বীকার করে আপনার বেশি দিন এটাকে টিকিয়ে রাখা যায় না। কিন্তু সত্য একসময় উদ্ভাসিত হবেই।
জি, নিশ্চয়ই আমি আসলাম জুলাই হত্যাকাণ্ডের বিচারের কথা বলছিলেন এবং সে বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনায় একটু আগে যুক্ত ছিলাম, আবারও যুক্ত করতে চাই। এই জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিশ্চয়ই শুরু হয়েছে, আমরা আশা করি যে খুব দ্রুতই হয়তো বা তার কার্যক্রম আইনের প্রক্রিয়া যাবে। কিন্তু প্রধান যে আসামি সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যার হুকুম বা যার নির্দেশে আমরা বলে থাকি, যাদেরকে এখন সাক্ষী হিসাবে নিচ্ছে বা কোর্টে নিচ্ছে আইনমন্ত্রী বলি আর পুলিশের প্রধান বলি, সাবেক পুলিশ প্রধান বলি, সালমান এফ রহমান বলি, সবাই কিন্তু বলছে আমরা কিছু জানি না। ইভেন পলেক সাহেবও বলেছেন যে এগুলি সব শেখ হাসিনার একজনের অর্ডারে সেগুলি হয়েছে। তো সেই বিচার প্রক্রিয়ায় যদি তাদের শাস্তি হয় আইনগতভাবে, এটা তো দৃশ্যমান, আমি জানি না, যেহেতু এত বছর পরে যুদ্ধ অপরাধীদের নামে ক্যাঙ্গারো কোর্ট করে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে। আর এখানে আমি আপনি সারা দেশ সারা বিশ্ব তো দেখেছে কত হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আওয়ামী লীগ তো পরিচালনা যারা করে আসতেছিল দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে গত 15 বছরের যে দুঃশাসন, এগুলোর দায়ভার তো এই নেতা নেত্রীদের নিতেই হবে। এখান থেকে তারা রেহাই পাবে না। কারণ হচ্ছে যে গত 15 বছরে এবং লাস্ট যে জুলাই অগাস্টে যে তাণ্ডব চালানো হয়েছে, এটার জন্য দেখেন আপনি, যদি আমি কিছুদিন আগে আপনাদের একটা বলতেছিলাম যে এই জুলাই অগাস্টে যারা প্রাণ গেল যাদের এবং যারা হতাহত হলো, এদের জন্য রাষ্ট্রীয়ভাবে মন্ত্রণালয়ে একটা উইং খোলা, রাষ্ট্রীয়ভাবে তাদের পুরা তালিকা করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসিত করা। এই ফাউন্ডেশন করছে ভালো, ঠিক আছে, কিন্তু মন্ত্রণালয়ে একটা উইং খুলে এদের জন্য যে লাইফ টাইম সাপোর্ট দেওয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুব করা দরকার ছিল। আর বিচারের কথা বলেন, এই বিচার তো হইতেই হবে, এই বিচার হইতেই হবে এবং বিচারের কার্যক্রম যথাযথ চলতেছে। আমাদের যে প্রসিকিউটর আছে তাজুল, ও মোটামুটি, যেহেতু আগেও এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সে ডিফেন্সের লয়ার ছিল, হি ইজ ফ্যামিলিয়ার উইথ অল দিস থিংস। তার ফলে ওর টিম যারা আছে ও সহ এবং যারা জাজ আছে ওখানে, তারাও খুবই কম্পিটেন্ট এবং স্বচ্ছভাবেই ট্রান্সপারেন্টলি ওই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। হলে যারাই অপরাধ করেছে সাক্ষী প্রমাণে, কারণ এটা তো সাক্ষী প্রমাণ দিয়ে তো রায় দিতে হবে। যদি আপনি ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবিলিটির কথাই বলেন বা স্বচ্ছতার কথাই বলেন বা জবাবদিহিতার কথাই বলেন, সেটা জবাবদিহিতার স্বচ্ছতা তখনই প্রকাশ পাবে, দেখা যাবে অ্যাপারেন্টলি যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের সাজা দেওয়া হয়েছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হলে ন্যাচারালি এটা গ্রহণযোগ্য হবে দেশে এবং সারা ওয়ার্ল্ডে। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ যদি চিন্তা করি, আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে যে তার নেতা নেত্রীদের তো কাউকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনি গ্রামে গঞ্জে শহরে দেখবেন ছোটখাটো বাজার কমিটির যিনি সভাপতি, ছোট একটা বাজার কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি ছিলেন, বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব পালিয়ে গেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় বিশ্ববিদ্যালয়ের আমরা দেখেছি যে ভিসিদেরকে অজ্ঞাত স্থান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং ওয়াসার এমডিও তিনি অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করেছেন। তাহলে এখন শেখ হাসিনা, যিনি এত দাম্ভিকতা করতেন, যিনি বলতেন শেখ হাসিনা পালাতে জানে না, তো এখন তিনিও নাই, তার পাশেও কেউ নাই, তাহলে তাদের কি হবে রাজনীতিতে, আসলে কিভাবে তারা? এখন আমার মানে ওদের যে, কারণ দুইটা জিনিস আছে এখানে, পালিয়ে যাওয়া এক জিনিস আর পালিয়ে যেতে বাধ্য করা আরেক জিনিস। তাকে কিন্তু এদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, এটা অ্যাকসেপ্ট করতেই হবে, তাকে তাড়িয়ে দিয়েছে। কারণ তাকে মানুষ, যেহেতু এতগুলো প্রাণ চলে গেছে, এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, প্রাণের ভয়ে তারও নাই, তারা খেয়ে চলে গেছে সোজা হিসাব। এখন উনি যেহেতু চলে গেছে, উনি চলে যাওয়ার সময় কিন্তু এই আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের নেতা বলেন, কর্মী বলেন, এদের কথা উনি কিন্তু একবারও ভাবেন নাই। থাকলে কি জেলে যেত খুব বেশি হলে, তাই না? কাজেই উনি পালিয়ে যাওয়াতে উনি নিজের ক্ষতি করেছেন, ওনার পিতার ক্ষতি করছেন, আওয়ামী লীগের ক্ষতি করছেন। কাজে আওয়ামী লীগ সহজে যে আপনার আওয়ামী লীগের এই হাল ধরবে কে? কারণ বিচার হলে তো যারাই এই অপরাধে জড়িত প্রত্যেকেরই সাজা হবে,
স্বচ্ছ বিচার কার্যক্রম যদি পরিচালিত হয়, কারণ এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট যে তাদেরকে মেরে ফেলা হয়েছে, প্রায় 2000-এর মতো দৃশ্যমান দেখা। কারণ এখন আরো সুবিধা হয়েছে যে মোবাইলের যুগ, ফেসবুকের যুগ, হেলিকপ্টার থেকেও মারা হচ্ছে, গুলি করা হচ্ছে। এগুলো তো আপনি ইউ ক্যানট হাইড অ্যান্ড সিক্রেট, এটা আপনি হাইডও রাখতে পারবেন না, গোপনও রাখতে পারবেন না। ক্যামেরায় সব কিছু ধরা পড়তেছে, এগুলো সব কিছুই এভিডেন্সে চলে আসবে, সাক্ষ্য প্রমাণ সবই চলে আসবে। তো এখন নেতৃত্ব যদি নেতৃস্থানীয় সবাই যারা অপরাধ করেছে, এবং দেখেন মানে কষ্টটা কোথায়, এই যে গুম খুন, এই যে মানুষ হত্যা, এই যে মানি লন্ডারিং, এই যে ব্যাংক ডাকাতি, বাংলাদেশ ব্যাংক ডাকাতি, প্রাইভেট ব্যাংক ডাকাতি, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এত অপশাসনের পরেও একজন নেতার মুখেও একটা অনুশোচনা নাই, একটা সরি বলা নাই যে না এটা সরকার এটা ব্যর্থ ছিল। কেউ কিন্তু বলে নাই, কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে বলে নাই কিন্তু যে এটা অপশাসন ছিল, এটা ঠিক হয় নাই। এতগুলো জিনিস, একটা দুইটা না, আপনি যে সেক্টরে তাকান সেই সেক্টরেই মানে এখন একতন্ত্র ছিল, এবং যা ইচ্ছে তা অবস্থা, কথা শুনবে না তুমি। দেখেন এই স্বাধীন দেশে আপনি এখনো তদন্ত কমিশনের রিপোর্ট দিচ্ছে, গুম কমিশনের রিপোর্ট দিচ্ছে আয়নাঘরের অস্তিত্ব। হাউ কাম এটা হইতে পারে? কি অবর্ণনীয় অবস্থায় তাদেরকে ওখানে রাখা হয়েছে। খুন হত্যা তো আছেই, আর বললাম তো টোটাল জিনিসটা চিন্তা করেন, কারো ভিতরে কোনো অনুশোচনা নেই। তাহলে তাই না থাকলে, এবং তারা অধিকাংশই পলাতক, তাহলে এই দলের হাল ধরবে কি, এই দলের ভবিষ্যৎ কি? আমি তো দেখি না কোনো ভবিষ্যৎ। নিশ্চয়ই মিস্টার খায়রুল আনোয়ার, আমরা অনেক কথা শুনলাম, গুম খুন হত্যা, আয়নাঘর, ব্যাংক লুট, আর্থিক খাতকে ধ্বংস করে দেওয়া, অর্থ পাচার করা, মানে এমন কোনো কাজ বাদ নাই যেটি হয়তো বা আমাদের দৃশ্যপটে আসে না। আমি ব্যক্তিগতভাবে দুই একজনের কথা হয়তো ভেবেছিলাম এই লোকটি হয়তো মন্ত্রী আছেন, তিনি হয়তো কিছুটা হলেও সৎ হতে পারেন, তারও দেখি হাজার হাজার কোটি টাকার লুটপাটের যে খতিয়ান বেরোচ্ছে। তো সে অবস্থায় আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে জনগণ কি আসলে তাদেরকে গ্রহণ করার মতো অবস্থান আছে কিনা, মানুষ কি তাদেরকে গ্রহণ করবে কিনা নিকট অতীতে? মনে হয় না। মানে আগামী নির্বাচন তো দূরের বিষয়, অদূর ভবিষ্যতে কবে হবে সেটা মানে চিন্তার ভাবনার বিষয় আছে। মানে ইমিডিয়েট আগামী নির্বাচনে আমি তাদের কোনো সম্ভাবনা দেখি না। ব্যারিস্টার বাদল যেটা বলছিলেন যে এত বড় একটা হত্যাযজ্ঞ তারা চালালো এবং দেশের সমস্ত সেক্টরকে তারা ধ্বংস করেছে, প্রশাসন বলেন, পুলিশ বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, মানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তার ভিতরে প্রথম দিকে দলের পতিত প্রধানমন্ত্রী যে সমস্ত ভিডিও ফোন কল ফাঁস হয়েছে, তাতে তার ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং উস্কানিমূলক অনেক কথাবার্তা উনি বলেছেন। কিন্তু রাজনীতি বড় নির্মম বিষয়, ইতিহাস কিন্তু তার দায় সঠিকভাবে আদায় করে ছাড়ে। গত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখে থাকবেন সংবাদপত্রে নিউজ হয়েছে, তারা মুখোশ পরে কয়েকটা জায়গায় মিছিল করার, যে ছাত্রলীগ হাতুড়ি বাহিনী করেছে, হেলমেট বাহিনী করেছে, দৌর্দণ্ড প্রতাপে সমস্ত ক্যাম্পাসে তারা দাপিয়ে বেড়েছে, এখন তাদের মুখোশ পরে মিছিল করতে হয়। কেন এই অবস্থা হলো? আওয়ামী লীগ তো 75 বছরের পুরনো একটা রাজনৈতিক দল, তার তো পরিণত হওয়ার কথা ছিল না। তাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, এবং যে ভুলগুলো করেছে স্বীকার করতে হবে। এবং স্বীকার না শুধু, যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদের আইন অনুযায়ী সে সাজা হবে, সে সাজা তাদেরকে ভোগ করতে হবে। তারপরে যদি তারা পরিশুদ্ধ হয়ে নিজেদের ভুল স্বীকার করে, যারা এই অপরাধের সাথে জড়িত না, তারা যদি দলের হাল ধরে, যারা অপরাধের বাইরে আছেন তারা যদি হাল ধরে, তাদের রাজনীতি হতে তারা শুরু করতে পারেন। কারণ সরকার থেকে বলা হয়নি এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো বাধা আছে, কিন্তু তারা তো আসছে না সেইভাবে। তারা হঠাৎ করে ঝটিকে মিছিল করছে অথবা মুখোশ পরে মিছিল করছে, এটা তো একটা দেউলিয়াত্ব তাদের। কেন এই সৎসাহসটা তাদের নেই কেন? তো সেটা তাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, করে সেইভাবে তাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। এবং যারা অপরাধে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, এবং যারা টাকা পয়সা পাচার করেনি, এরকম যদি কেউ থাকে তাদেরকে হয়তো নেতৃত্ব নিতে হবে। এবং আগামী দিনে বোঝা যাবে, নির্বাচন যখন কাছে আসবে তাদের কি হবে, তারা কি নির্বাচনে আদৌ অংশগ্রহণ করবে কি করবে না, সেটা তখন বোঝা যাবে। তো আগাম বলাটা সম্ভব না। জি, বেশ কথা শেষ করতে চাই, যেটি জনাব খায়রুল আনোয়ার বলল যে আসলে
খুব অদূর ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের কিন্তু রাজনীতি ফেরা খুবই কষ্টকর। এবং যে কথাটি বলো, যারা দুর্দান্ত দাপটে হেলমেট বাহিনী করেছে, হাতুড়ি বাহিনী করেছে, প্রকাশ্যে গুলি করেছে, যারা এই লুণ্ঠন করেছে, ছাত্রলীগের কথা বলছে, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুখোশ পরে দুই একজন চেষ্টা করেছে। আবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি তাদের নেতাদের কুশপুতলিকাও দাহ করা হয়েছে। তাহলে এই যে দুদণ্ড প্রতাপশালী যে দলটি, যেটা এই গত 15 বছরে যারা ফেসিবাদের রাজত্ব কায়েম করেছিল, তাদের রাজনীতিতে ফিরে আসার জন্য জনগণ কি আসলে গ্রহণ করবে কিনা, শেষ বিশ্লেষণটা কি আপনার? জনগণ তো সব বিচারকের বড় বিচারক। কারণ এখন এই ডিজিটাল যুগে আপনি ঢাকায় কি হচ্ছে, দেশে কোথায় কি হচ্ছে, 1 মিনিটে বা কয়েক সেকেন্ডে প্রত্যেকের মুখে মুখে চলে গেছে যে এটা রাইট, এটা রং, এটা হয়, এটা হওয়া উচিত ছিল, এটা হয়নি। সুতরাং জনগণ তো ডেফিনেটলি এগুলো প্রত্যেকটা জিনিসই বাছ বিচার করেই সিদ্ধান্ত নিবে। কাজেই তবে আমার সবচেয়ে বেশি ব্যক্তিগত বলেন, দলীয় বলেন, একটাই অনুরোধ সবার কাছেই যে এই সরকারের জন্য সবার প্রচেষ্টায়, সবার সহযোগিতায় সরকার যেন ব্যর্থ না হয়। এই সরকার কোনোভাবেই যেন ব্যর্থ না হয়। সর্বাত্মক সহযোগিতা প্রত্যেকের করা উচিত, প্রত্যেকের, কোনোভাবেই যেন ব্যর্থ না হয়। সরকারের যেখানে ব্যর্থতা আছে সমালোচনা করা হোক, ধরিয়ে দেওয়া হোক, কিন্তু সার্বিকভাবে যেন সরকারের ব্যর্থতা না আসে। ব্যর্থতা আসা মানেই হচ্ছে ভয়াবহ পরিণতি। আমি চাইব যে রাজনৈতিক দল বলেন, ছাত্র সমাজ বলেন, বা সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তারাও বলেন, প্রত্যেকের দিকে দেশের জন্যে, দেশের মানুষের জন্যে যারা কল্যাণকর রাষ্ট্র, রাজনীতি, জনবান্ধব নীতি প্রণয়ন করতে পারবে, তাদেরকেই জনগণ আলটিমেটলি অ্যাকসেপ্ট করবে। জি, মিস্টার খায়রুল, আমি শেষ করতে চাই, যেটি হচ্ছে যে আমরা যে, যদিও আমি একটু বলেছিলাম যে জামাত বিএনপির মধ্যে কোনো রকম কোনো অনৈক্য আছে কিনা, আপনার কোনো আহ্বান আছে কিনা যে সবাইকে মিলে একটা, সকল অংশীজন, সাধারণ জনগণ, মানুষ এই রাষ্ট্র সরকারকে সহযোগিতা করে একটা গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? সরকারকে সহযোগিতা রাজনৈতিক দলগুলো তো একদিক থেকে করছেই, তারা যে সহযোগিতা করছে তা তো না। সরকার যেভাবে কিছু কিছু ঘোষণা দিচ্ছে, ধরেন রোডম্যাপ বলেছে, সেটা মোটামুটিভাবে তাদের দিক থেকে এক ধরনের চাপ আছে, তো সেদিক থেকে সহযোগিতা নেয় এটা বলা যাবে না। আগামী দিনে কয়েকটা বেশ কিছু বৈঠক হয়তো এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে হবে, আর অন্যান্য সংস্কার কমিশন যখন তাদের প্রতিবেদনগুলো জমা দেবে সেটা নিয়ে বৈঠক হবে, তখন হয়তো তাদের ভিতরে যদি কোনো দূরত্ব থেকে থাকে সেই দূরত্বটা কমে আসবে আমার ধারণা, এবং সেটা একটা ঐক্যমতের ভিত্তিতেই কিছু কিছু বিষয় মানে সরকার অগ্রসর হবে। আর সরকারকে সহযোগিতা তো রাজনৈতিক দলগুলোর করা উচিত, কারণ এটা যদি ব্যর্থ হয় তাহলে জুলাই আগস্টের অভ্যুত্থানটা ব্যর্থ হয়ে যাবে। সে ফ্যাসিবাদ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফ্যাসিবাদ কিন্তু এখনও সুযোগ খুঁজছে বিভিন্নভাবে, প্রশাসনের ভিতরে কিন্তু এখনও ঘাপটি মারা ফ্যাসিবাদের যারা দোসর তারা রয়ে গেছে, সেটা বিভিন্ন প্রশাসনের ক্ষেত্রে রয়েছে, সেটা নজির কিছু আমরা দেখেছি, মাঝে মাঝে দেখি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে তারা। তো সেক্ষেত্রে ব্যবসায়ীদেরও একটা বড় অংশ আছে, তারা ঠিক সরকারকে সেভাবে সহযোগিতা করছে না। সরকার এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারেনি। সাধারণ মানুষ যে দুইটি বিষয়ে খুবই কনসার্ন, একটা হচ্ছে দ্রব্যমূল্য আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই ক্ষেত্রে কিন্তু সরকার দৃশ্যমান কোনো কিছু এখন দেখাতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারেনি এবং আইন শৃঙ্খলাও সেইভাবে কোনো উন্নতি হয়নি। সরকারের চেষ্টা আছে অবশ্য। তো সেক্ষেত্রে সরকার রাজনৈতিক দলগুলো সহযোগিতা চাচ্ছে, তারাও পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা করছে এবং সেভাবে চলে যাবে। আর জামাত বিএনপির প্রসঙ্গে আপনি যেটা বলেছেন, সেটা তো রাজনৈতিক ময়দানে পরস্পর এই ধরনের বাস চলছে এবং চলবে, হয়তো ভবিষ্যতে আরও বাড়তে পারে আর কি। এবং নানা ধরনের মেরুকরণ হবে রাজনীতিতে। ছাত্র শোকদের নেতৃত্ব সেটা যখন দল ঘোষণা করবে তখন এক ধরনের মেরুকরণ হবে। বিএনপি বলেছে তারা জাতীয় সরকার করবে, সেই হিসেবে দলগুলোর ভিতরে কিভাবে মোর্চা হয় সেটাও দেখার বিষয় আছে। এটা আরও কয়েক মাস পরে একটা জায়গায় যে দাঁড়াবে বলে আমার ধারণা। নিশ্চয়ই, আমরা খুব আশাবাদী হতে চাই। বাদল ভাই শেষ করবেন, কিছু বলতে চাই? হ্যাঁ জি, সর্বশেষ কথা হচ্ছে যে আপনার আমার খায়রুল আনোয়ার ভাই যে বললেন যে সরকারকে সহযোগিতা সবাই করতেছে, ইট ইজ ট্রু ডেফিনেটলি, এবং করা উচিত। আর সরকার দেখেন এই গত 50 বছর বা 52 বছর তো ম্যাক্সিমাম অধিকাংশ সময়টাতেই রাজনীতিবিদরা দেশ পরিচালনা করেছে। এখন যারা 22 জন বা 24 জন যারা আছেন, ওনারা তো আসলে রাজনীতিবিদ না। দেশ পরিচালনায় তাদের ভুল ত্রুটি হইতেই পারে, এইটা সংশোধনযোগ্য। এবং
এমন মেজর এমন কিছু মানে ওনাদের এমন ব্যর্থতা এখন আসে নাই যে তাকে বলতে হবে যে আপনারা পদত্যাগ করেন, চলে যান। তারা চেষ্টা করতেছে, তাদের মতো করে চেষ্টা করতেছে। আর এই জিনিসটি বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার আনোয়ার ভাই বললেন যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। এবং এটার জন্যে এই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন বা বিভিন্ন সেক্টরে যারা আছেন তাদেরকে বেশি বেশি ডেপ্লয় করে কাজে লাগিয়ে মানুষের যেন এই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে। এবং ল অ্যান্ড অর্ডার কিন্তু ইমপ্রুভ হচ্ছে, হয় নাই তা না, হচ্ছে। একটু সময় লাগতেছে, কারণ চেঞ্জ সিচুয়েশন, তো সবাই নতুন নতুনভাবে পোস্টিং হচ্ছে। আপনার পুলিশ বলেন, প্রশাসন বলেন, বিভিন্ন জায়গায় তো নতুন নতুনভাবে পোস্টিং হচ্ছে, নতুন নতুনভাবে দায়িত্ব নিচ্ছে। এবং তারা, আমিও পার্সোনালি বেশ কিছু পুলিশ অফিসারকে চিনি যারা স্ব-উদ্যোগে নিজেরাই চেষ্টা করে ভেরিফাই করে দেখতেছে যে থানা ঠিকমতো কাজ করতেছে কিনা, পুলিশ ঠিকমতো করতেছে কিনা, মানুষ সেবা পাচ্ছে কিনা। এটা কিন্তু হচ্ছে, একটু সময় লাগতে পারে, কিন্তু ওই যে বললাম সবাই একটু সময় দিয়ে ধৈর্য ধরে যেন নির্বাচনের দিকেও যাই এবং সরকারকে সফলভাবে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় করতে পারি, এটাই যেন আমাদের সবার টার্গেট থাকে। নিশ্চয়ই। জি, একবার এক মিনিট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দ্রব্যমূল্য প্রসঙ্গে বলতে চাই, সামনে রমজান মাস আর 2 মাস আছে। এই বিষয়টা সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারা বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। এই বিষয়টা আমার মনে হয় রমজান মাসকে সামনে রেখে এই বিষয়টা একটু বিশেষভাবে নজর দেওয়া উচিত, যে রমজানে যাতে মানুষের ভোগান্তি যাতে না বাড়ে, সহনীয় পর্যায়ে যাতে থাকে, এই বিষয়টার দিকে একটু। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটা জাতীয় ঐক্যমত চাই, আমরা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন চাই, এবং সেই রোডম্যাপের যে ঘন্টা সেটা কিন্তু বেজে গিয়েছে। এবং আজকে দুজন আলোচক যেটি বললেন সেটা হচ্ছে সবাইকে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। রাজনৈতিক দল যারা রয়েছেন, ছাত্ররা যারা রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, অংশীজনরা রয়েছেন, আমরা সকলে মিলে, যেহেতু একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের দুজন আলোচক বলেছেন, আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে যদি বিদায় করতে পারি সেটি আমাদের সবচেয়ে বড় বিজয়। এই বিজয় যাতে আমাদের ছিনতাই না হয়ে যায় সে কারণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা এক তালে এক লয়ে আমাদের কথা বলতে হবে। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।